রেমনতাদা তো হলো না রিয়াল মাদ্রিদের, কিন্তু রেমনতাদা হয়েছে বার্সেলোনার। তারা পিছিয়ে ছিল 3-1 গোলে সেই ম্যাচ শেষ মুহূর্তে এক নাটকীয় পেনাল্টিতে বার্সেলোনা জয় পেল এবং লা লিগার শিরোপার আরো কাছে মনে হয় ধীরে ধীরে হান্সি ফ্লিকের দল তারা যাচ্ছে, যেভাবে গতকালকের ম্যাচে তারা কামব্যাক করলো। সেল্তা ভিগোর সঙ্গে ম্যাচটা সহজ ছিল না। বোরহা ইগনাসিয়াস হ্যাটট্রিক করে বসেছিলেন, যদিও ওই ম্যাচে শুরুতে বার্সেলোনা লিড নিয়েছিল। এরপরে বার্সেলোনার প্রত্যাবর্তনের গল্প শুরু হয় দুটো পরিবর্তনের মাধ্যমে। 59 মিনিটে যারা মাঠে নেমেছিলেন সেই দানি ওলমো একটা পেনাল্টি আদায় করেন একদম শেষে গিয়ে। সেখান থেকে রাফিনিয়া 4-3 গোলে ম্যাচের একেবারে শেষ কিক থেকে গোল করে দলকে জিতিয়ে দেন। 4-3 গোলে সেল্তা ভিগো বাধা পেরিয়ে বার্সেলোনার লিড এখন লা লিগার শীর্ষস্থানে 7 পয়েন্টের। ম্যাচ শেষে খুব স্বাভাবিকভাবেই 2 গোল 1 অ্যাসিস্ট করা রাফিনিয়াকে খুঁজে নিয়েছিলেন হান্সি ফ্লিক। এই জয়টা বার্সেলোনার জন্য দারুণ স্বস্তির, কিন্তু এর ভেতরেও কিছু অস্বস্তির ছিটে ফোটা আছে। রবার্ট লেভানডফস্কি ইনজুর্ড হয়ে গেছেন, তাকে নিয়ে আমাদের কথা হবে। তবে তার আগে হান্সি ফ্লিকের স্বস্তিটাই আমরা একটু জানতে চাই যে তিনি কোথায় এবং কেন স্বস্তি পাচ্ছেন। কিন্তু বার্সেলোনার এই জয়ের পরেও কিছু কিছু জায়গায় কথা বলার থেকে যায়। বার্সেলোনার কি তাল কেটে কোথাও যাচ্ছে কিনা? হান্সি ফ্লিক যেটা বলছেন, যখন আমরা এই ধরনের ম্যাচ জিতি ভালো লাগে। দ্যাট মিনস পেছনে থেকে এসে যখন বার্সেলোনা কামব্যাক করে, আমরা সব সময় প্রেসিং এ ভালো। আজ ভুল হয়েছে সেখানে, কিন্তু সেই ভুল নিয়ে কথা বলতে চাই না, বরং সবাই দেখেছে এই দল হাল ছেড়ে দেয় না, ওরা সেরাটা দিয়েই 3 পয়েন্ট এনেছে। এটা বলছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। আচ্ছা, এইখানে ধরেন হচ্ছে যেই বার্সেলোনাকে আমরা এই সিজনে দেখেছি, লাস্ট 2টা ম্যাচ যদি আপনি বিচার করেন, বরুসিয়া ডর্টমুন্ডের এগেইনস্টে চ্যাম্পিয়ন্স লিগে হার, যেটা হচ্ছে লম্বা সময় পর বার্সেলোনা কোনো একটা কম্পিটিটিভ ম্যাচ হারলো, এবং হচ্ছে এই ম্যাচে আপনি হচ্ছে 59 মিনিট বা হচ্ছে আপনি 70 মিনিটের আগের বার্সেলোনাকে দেখবেন এবং 70 মিনিটসের পরের বার্সেলোনাকে দেখবেন। এই ম্যাচটায় বালদেকে কিন্তু বার্সেলোনা মিস করেছে। কেন? আপনি হচ্ছে গিয়ে যদি পুরোটা হচ্ছে গিয়ে সেল্টা ভিগোর খেলাটা দেখেন, তাদের সব আক্রমণ বা ম্যাক্সিমাম আক্রমণ হয়েছে কিন্তু রাইট সাইড থেকে। সেখানে হচ্ছে গিয়ে বার্সেলোনাকে মানে একেবারে ছন্ন ছাড়া মনে হচ্ছিল। হাই প্রেসিং কালকে বারবার বিট হয়েছে, অফসাইড ট্র্যাপ কালকে বিট হয়েছে, এবং হচ্ছে যে বোরহা তিনি মানে আরো গোলও তো তিনি পেতে পারতেন। তার সেজনি হচ্ছে ডাবল সেভ তিনি আসলে সেখানে করলেন। আমরা যদি ম্যাচটার শুরু থেকে আসার চেষ্টা করি, যে এই জায়গায় লামিন ইয়ামাল এবং রাফিনিয়া এই দুজন ফুটবলারকে বিশ্রামে রেখে হান্সি ফ্লিক তার 11টা নামিয়েছিলেন, যেটা শুরুতে কোনো ঝামেলার কারণ হয় না। যখন ফেরান তোরেস গোলটা দিলেন, গোলটা দিয়ে তিনি ম্যাচটা ওইখানে লিড পেল বার্সেলোনা। দুঃখিত, রাফিনিয়া তো শুরু থেকে ছিলেন, রাফিনিয়া, লেভানডফস্কি এবং হচ্ছে ফেরান তোরেস। তো এই ম্যাচে আপনি যদি এইবার আসেন যে কিভাবে বার্সেলোনা এই ম্যাচটা বের করলো। ফার্স্ট হাফের ওই 1 গোল সেল্তা ভিগো সব সময় আপনি অতীত ইতিহাস ঘাটলেও দেখবেন যে বার্সেলোনার মতো দলকে তারা আসলে ভোগায়, এবং সমতায় ফিরতে তাদের সময় লাগলো না। ওই 1-1 গেল ফার্স্ট হাফ আপনি শেষ করলেন। সেকেন্ড হাফের শুরুতে একটা গোল হলো, যেটা আপনি বলছেন যে হ্যাঁ অফসাইড ট্র্যাপ তারা ফাঁকি দিয়েছে, প্রেস তারা ফাঁকি দিয়েছে, কিন্তু ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের একটা ভুল আছে। এখন এইখানে ইন্ডিভিজুয়াল এররগুলো তাদেরকে ভুগিয়েছে। একবার হলো 2-1, এরপরে হলো 3-1। বোরহার চেহারা দেখে 3 গোলের পরে বিশ্বাস করার মানে তার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে তিনি বার্সেলোনার মাঠে গিয়ে হ্যাট্রিক করেছেন, বার্সেলোনাকে তিনি হারিয়ে দিচ্ছেন। ওই সময় বোধহয় রিয়াল মাদ্রিদ প্রচন্ড স্বস্তিও পেয়েছিল। কিন্তু এর আগে 2 গোলের লিডটা যখন 2-1 হলো স্কোর লাইন, তখন 59 মিনিটে হান্সি ফ্লিক বললেন যে না ভাই আর দরকার নেই, আমি এখন দানি ওলমোকে নামাবো, আমি এখন লামিন ইয়ামালকে, ফেরান তোরেসকে উঠিয়ে দেওয়া হলো, এবং তারপরে গিয়ে ওলমো নামলেন। ওলমো নামার পরপরই 3-1 পরপরই বার্সেলোনা ওইখান থেকে ম্যাচে ফিরলো। 3-2 হলো খুব তাড়াতাড়ি, এবং ওলমোর ফিনিশিংটা, তার আগে যে বিল্ড আপটা, এটা সবকিছু দানি ওলমোর কোয়ালিটির প্রমাণ। এবং এরপরে গিয়ে লামিন ইয়ামালের ওই ক্রস থেকে রাফিনিয়ার হেডার, রাফিনিয়া যে কত ভালো করছেন এই সিজনে, এটা তার ওই উড়ন্ত হেডার দেখলে বুঝতে পারবেন। তাকে আমরা হেডের জন্য খুব ভালো চিনি না, কিন্তু তিনি ওই হেডে গোলটা করে বার্সেলোনাকে খুব দ্রুত সময় ফিরিয়ে আনলেন। ঠিক আছে, 3-3, এবার বার্সেলোনা স্বস্তি পেতে পারে। লেভানডফস্কির ইনজুরিটা তাদের মাঝখানে দুশ্চিন্তায় ফেললো। এরপর শুরু হলো এক্সট্রা টাইমের খেলা, যে এক্সট্রা টাইমে বার্সেলোনা প্রেসার দিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু গোলটা হবে কিনা এটা একটা সংশয়ের জায়গা ছিল। প্রথমে রেফারি পেনাল্টি দেন নাই, পরে ভিআরে গিয়ে পেনাল্টি হলো, এবং রাফিনিয়া সেখান থেকে পেনাল্টি থেকে গোল করে একেবারে লাস্ট কিকে ম্যাচটা বার্সেলোনাকে জেতালেন। দেখেন, রাফিনিয়ার কিন্তু লম্বা একটা সময় হচ্ছে মাঝখানে একটা ট্রানজিশনাল পিরিয়ড গিয়েছে যে রাফিনিয়া গোল পাচ্ছিলেন না। রাফিনিয়া যেভাবে স্টার্ট করেছেন, এরপর রাফিনিয়ার এই গোল পাওয়াটা কোন সময় তিনি পেয়েছেন, একেবারে বিজনেস এন্ড যদি আমরা বলি, সেই বিজনেস এন্ডে কিন্তু তিনি তার কনফিডেন্স লেভেলটা
বুস্ট আপ করেছেন। এবং এক সিজনে আপনি যদি হিসেবটা করে দেখেন 50+ গোল প্লাস অ্যাসিস্ট এখন রাফিনিয়ার রয়েছে সব ধরনের কম্পিটিশন মিলিয়ে, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ, সেটা বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে, সব মিলিয়ে হচ্ছে 50+ অ্যাসিস্ট, গোল কন্ট্রিবিউশন, যেটা হচ্ছে আপনার এমএসএন ট্রয়ির কথা আমরা বলি না, মেসি, সুয়ারেস, নেইমার, ওই তিনজন চলে যাওয়ার পর কোনো ফুটবলার কিন্তু বার্সেলোনার হয়ে সেটা আসলে করতে পারে নাই। এখন এই ট্রায়ের গুরুত্বপূর্ণ অংশ আসলে কে? লেভানডফস্কিও, যিনি ইনজুর্ড হয়ে গেছেন এবং ধারণা করা হচ্ছে 3 সপ্তাহের জন্য তাকে মাঠে হয়তো বার্সেলোনা পাবে না। হান্সি ফ্লিক ম্যাচ শেষে বলেছেন আজ সোমবারে লেভানডফস্কির পায়ে হবে এমআরআই এবং এরপরে বোঝা যাবে যে কতদিনের জন্য তিনি থাকছেন না বা থাকছেন। এবং 3 সপ্তাহের যে ব্যবধান বা ব্যাপ্তির কথা বলা হচ্ছে, এই 3 সপ্তাহ সময় যদি লেভানডফস্কিকে পাওয়া না যায়, বার্সেলোনার সামনে যে ফিক্সচার রয়েছে তাদের মিড উইকে গেম রয়েছে রিয়াল মায়োরকার এগেইনস্টে, এই জায়গায় ম্যাচগুলো মিস করার একটা সুযোগ থেকে যাবে। লেভানডফস্কি যদি বার্সেলোনা যাতে খেলতে না পারেন, এই বিগ ম্যাচগুলোয় বার্সেলোনার দুশ্চিন্তা বাড়ার কথা। কিন্তু ফেরান তোরেস, যিনি 10টা গোল করেছেন এই সিজনে, এখনো পর্যন্ত বদলি হিসেবে নেমেও ভালো কাজে লেগেছে তাকে। লেভানডফস্কির রিপ্লেসমেন্ট কি কেউ হতে পারবেন? দেখেন এই জায়গাটা হচ্ছে কি, আপনার যখন আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে আপনি লেভানডফস্কির সার্ভিসটা পাবেন না, তখন কিন্তু ধরেন ফেরান তোরেসকে দিয়ে হ্যাঁ কাজ হবে, কিন্তু একটা আফসোস আসলে রয়ে যাবে। কারণ আপনি যখন ফিক্সচারগুলো দেখবেন তখন আসলে ক্লিয়ার হয়ে যাবে কোপা দেল রের ফাইনাল যেমন রয়েছে সামনে, একই সাথে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের সাথে ব্যাক টু ব্যাক সেমিফাইনালের 2টা ম্যাচ রয়েছে 1 সপ্তাহের ব্যবধানে। লা লিগারও তো আসলে মায়োরকা এবং ভায়াদলিদের সাথে এই ম্যাচগুলো আসলে রয়েছে। সুতরাং এই জায়গায় আপনি এবারে লা লিগায় যিনি 25 গোল করেছেন সেই রবার্ট লেভানডফস্কিকে মিস করবেই বার্সেলোনা, সেটা আসলে খুবই স্বাভাবিক। এবং এই জায়গায় হয়তো আপনি রাফিনিয়া এবং লামিন ইয়ামালকেই তখন স্টার্ট করাবেন, দুইজনকে দুই এন্ডে আপনি স্টার্ট করিয়ে, কারণ লামিন ইয়ামালকে কিন্তু আপনি এই বছর কোনো ম্যাচে মানে রেস্ট দেন নাই ওইভাবে। লামিন ইয়ামালকে গতকালকে ইনজুরি ছাড়া, গতকালকে কিন্তু লামিন ইয়ামাল ফিট থাকার পরেও কিন্তু তাকে হচ্ছে পরের হাফটায় হচ্ছে কোচ নামিয়েছেন। গেম ম্যানেজ করতে হবে তো বার্সেলোনার, যে 17 দিনে বা এখন কত 21 দিনে বোধহয় 7টা ম্যাচ হয়ে গেল। তো এই গেম টাইম ম্যানেজ করতে গিয়ে হান্সি ফ্লিককে অনেক রকম কম্বিনেশন ট্রাই করতে হচ্ছে এবং যেটা অনেকে বলছে যে বার্সেলোনার এই যে তালটা একটু কেটে গেছে বলে মনে হচ্ছে, এইটার একটা কারণ হিসেবে অনেকে দেখছেন। কারণ বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে আপনি 3 গোল হজম করেছেন, আপনি আবার 3 গোল হজম করলেন ঘরের মাঠে সেল্তা ভিগোর সঙ্গে, খুব ভালো সাইন এটা আপনার জন্য না। বার্সেলোনার ডিফেন্সের লিডারটা আসলে কে? 1 সপ্তাহ আগে পর্যন্ত আমাদের কাছে ইনিগো মার্টিনেজকে যথেষ্ট ইফেক্টিভই মনে হচ্ছিল, কিন্তু কালকে বার্সেলোনা কয়েকটা জায়গা দেখে লোকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে এই ধরনের ডিফেন্সিভ এরর তো একটা টিমের করার কথা না, যে টিমটা লা লিগার পয়েন্ট টেবিলের সবার উপরে আছে, যারা ট্রেবল জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এখন আপনি যদি লেভানডফস্কির ব্যাপারটাতে আসেন, এই যে বার্সেলোনার গুরুত্বপূর্ণ গেম এবং এই গেমগুলো বার্সেলোনার সিজনটা ডিফাইন করে দেবে। তারা লেভানডফস্কিকে আর যাই হোক না কেন ইন্টার মিলানের বিপক্ষে সেকেন্ড লেগের আগে পুরোপুরি ফিট চাইবে। এখন কোপা দেলের ফাইনালে তাকে ছাড়া তারা হয়তো ম্যানেজ করার চেষ্টা করতে পারে। কিভাবে তারা চেষ্টা করতে পারে? হয়তো আপনি ফেরান তোরেসকে স্টার্ট করিয়ে দেবেন, অথবা দানি ওলমো, যিনি এখন ফিট হয়ে গেছেন বলেই মনে হচ্ছে, তাকে ফলস লাইনে খেলানোর একটা চেষ্টা থাকতে পারে। কিন্তু এইরকম একটা গুরুত্বপূর্ণ সময় লেভানডফস্কির সার্ভিসটা বার্সেলোনার প্রচণ্ড পরিমাণ প্রয়োজনই ছিল। আর ইন্টারের সঙ্গে সেকেন্ড লেগে যদি বার্সেলোনা তাকে না পায়, তাকে ছাড়া সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়ার রাস্তাটা বেশ সরু মনে হতে পারে বার্সা সমর্থকদের কাছে। সবকিছু আসলে ডিপেন্ড করবে সেই এমআরআই রিপোর্টের ওপরে। লেভানডফস্কি এই বিজনেস এন্ডটায় বার্সেলোনার সঙ্গী হতে পারেন কিনা। এই যে বার্সেলোনা জিতলো, এর ফলে আসলে কি হলো? রিয়াল মাদ্রিদের যে একটা আশা ছিল যখন সেলটা আসলে 3-1 গোলে গিয়েছিল, আমার মনে হয় রিয়াল মাদ্রিদের সবার মনের মধ্যেই একটা শিরোপা রেইসে আবার নিজেদেরকে ফিরিয়ে আনার একটা ইচ্ছা আসলে জাগ্রত হয়েছিল, কারণ তখন পয়েন্টের ডিফারেন্সটা কমে আসতো 1 পয়েন্টে, যেটা উল্টো আসলে বেড়ে এখন হয়ে গেছে 7 পয়েন্টে। বার্সেলোনা তারাই টেবিলের সবার ওপরে। রিয়াল মাদ্রিদের আজকে রাতে ম্যাচ রয়েছে, কিন্তু তার আগে পয়েন্ট টেবিলের অবস্থান, এবং গেল 4 সপ্তাহ ধরে এই 1, 2, 3, 4, 5 এই পজিশনগুলোর কিন্তু কোনো চেঞ্জ এখন পর্যন্ত হচ্ছে না। তবে আতলেতিকো মাদ্রিদ যারা লাস পালমাসের কাছে 1-0 গোলে হেরে গেছে, আতলেতিকো মাদ্রিদকে নিয়ে আপনি চাইলে অনেক কথা বলতে পারবেন। একদমই অধারাবাহিক এবং রেলিগেশন ব্যাটেলে থাকা একটা দলের কাছে হেরে শিরোপার যে ক্ষীণ সম্ভাবনাও তাদের ছিল শিরোপার রেসে টিকে থাকার, সেটাও তারা হাতছাড়া করেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.